নমস্কার দর্শকবৃন্দ, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমার থাম্বনেল দেখেই আপনারা বুঝতে পেরেছেন যে আমি আজকে কি বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। হ্যাঁ, আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে টিবি বা টিউবারকুলোসিস, যাকে আমরা বাংলায় বলি যক্ষ্মা। এটি একটি খুব গুরুত্বপূর্ণ কিন্তু সাবজেক্ট। আপনারা কিন্তু সবাই ভিডিওটি ভালো করে দেখবেন। এই টিবি রোগটি কিন্তু খুব ভয়ঙ্কর একটি রোগ এবং এই রোগটি বহু প্রাচীনকাল থেকে কিন্তু আমাদের পৃথিবীতে আছে। তো এই টিবি রোগটি কি, এটি কিভাবে আমাদের শরীরে ঢোকে, এর সিমটম কি কি আছে, এর আমাদের টিবি রোগ থেকে সতর্কতা কি কি আমাদের অবলম্বন করতে হবে, এই সমস্ত কিছু নিয়ে আমি আজকে আপনাদেরকে বলবো। যদি পুরো বিষয়টি আপনাদেরকে জানতে হয়, এই ভিডিওটি ভালো করে দেখতে হবে। আর ভিডিও যদি আপনাদেরকে ভালো লেগে থাকে, যদি ভালো লাগে, তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আমি ফার্মাসিস্ট পার্থসারথী ঘোষ, আর আপনারা দেখছেন আপনাদেরই চ্যানেল মেডিটক স্টুডিও। তো চলুন বন্ধুরা, আজকে কিছু নতুন শেখা যাক। বন্ধুরা, টিউবারকুলোসিস বা টিবি, এই টিবি রোগটি যে জীবাণুর জন্য ছড়ায় সেটি হচ্ছে মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। এই মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস যে ব্যাকটেরিয়াটা, সেটা থেকে কিন্তু টিবি রোগটি বিভিন্ন আমাদের মাধ্যমে ছড়ায়। তো এই টিউবারকুলোসিস রোগটি প্রথম আবিষ্কার করেন বিজ্ঞানী রবার্ট কোখ। বিজ্ঞানী রবার্ট কোখ বহুদিন আগে এই টিবি রোগটি কিন্তু, এই টিবি রোগের যে জীবাণুটি সেটি কিন্তু আবিষ্কার করেন। তো এই টিবি রোগটি কিন্তু বহু প্রাচীন একটি রোগ। বহু হাজার বছর ধরে এই রোগটি কিন্তু আমাদের পৃথিবীতে, আমাদের ভারতবর্ষ সহ সারা পৃথিবীতে কিন্তু ছড়িয়ে আসে। তো ভারতবর্ষে এই রোগটিকে আগে কি বলা হতো জানেন? ভারতবর্ষ আগে এই রোগটিকে বলা হতো রাজরোগ। মানে টিবির বাংলা হচ্ছে যক্ষ্মা, কিন্তু তার আগেও ভারতবর্ষে এই রোগটিকে বলা হতো রাজরোগ। আর এই রোগ হলে কিন্তু কোনো মানুষই কিন্তু বাঁচত না। অনেক আগে এরকম ট্রিটমেন্ট ছিল না বলে এই রোগটি যখন হতো, এই রোগটি হলে কিন্তু কোনো মানুষ বাঁচত না, তাই জন্য একে রাজরোগ বলা হতো। মানে খুব ভয়ঙ্কর একটি রোগ। আর হ্যাঁ, সত্যি সত্যি কিন্তু এটি একটি খুব মারাত্মক ভয়ঙ্কর একটি রোগ। কেন জানেন কি? এই ভারতবর্ষে এই টিবি রোগ এত পরিমাণে আছে, আপনি ভাবতে পারবেন না। যে একটি সমীক্ষায় জানা গেছে যে প্রতি 1,00,000 লোকের মধ্যে 188 জন লোকের এই টিবি হওয়ার চান্স থাকে আমাদের ভারতবর্ষে। আর এই 1,00,000 লোকের মধ্যে 35 থেকে 37 জন লোক কিন্তু এই টিবি রোগে কিন্তু মারা যায়। এখনো ভারতবর্ষে এই 35 থেকে 37 জন লোক মারা যায়। তাহলে ভাবতে পারছেন কতটা ভয়ঙ্কর এই রোগ। এই যে কোভিড হয়েছিল আমাদের, কোভিডের সময় প্রচুর লোক মারা গিয়েছিল, কিন্তু কোভিডের সময় প্রচুর লোক মারা গেলেও এই তার যে মর্টালিটি রেট, সেটা কিন্তু টিবিকে কিন্তু হার মানাতে পারেনি। তার মর্টালিটি রেট থেকে কিন্তু টিবির মর্টালিটি রেট অনেক বেশি। এই কোভিডের সময় যতটা মানুষ মারা যায়, তার থেকেও কিন্তু টিবিতে আরও বেশি মানুষ মারা যায়। এতটাই ভয়ঙ্কর এই টিবি রোগ। কিন্তু বন্ধুরা, এই টিবি রোগের এই ভয়াবহতা অবশ্যই আছে, কিন্তু এর জন্য আমাদের কিন্তু ভয় পেলে হবে না। আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে সতর্ক থাকতে হবে। তো চলুন, প্রথমে এই রোগটি সম্পর্কে জানতে গেলে আমাদেরকে জানতে হবে যে সিমটম কি কি আছে, এর লক্ষণ কি কি। তো সিমটম যদি বলতে হয়, তাহলে প্রথমে বলতে হবে যে প্রথমে যেটা থাকবে সেটা হচ্ছে কাশি। 10 থেকে 15 দিন মতো কাশি থাকবে। 15 দিন ধরে এরকম কাশি থাকবে। হালকা খুসখুসে কাশি হতে পারে, কফযুক্ত কাশি হতে পারে, হালকা কফযুক্তও কাশি হতে পারে। তো কাশি থাকবে, হালকা ঘুষঘুষে জ্বর থাকবে। বিশেষ করে দেখবেন যে সন্ধ্যাবেলার পর বা বিকালের দিকে বা সন্ধ্যাবেলার পর আপনার হালকা ঘুষঘুষে জ্বর আসছে। কাশি থাকবে, জ্বর থাকবে, আর কি থাকবে? দেখবেন কাশির সঙ্গে আপনার কিন্তু মাঝে মধ্যে রক্ত বেরোতে পারে। ঠিক আছে, কাশির সঙ্গে কিন্তু রক্ত বেরোতে পারে, এই সিমটমটা থাকবে। শরীরে উইকনেস থাকবে, আপনার শরীর কিন্তু প্রচণ্ড দুর্বল হয়ে যাবে। তারপরে আরেকটা সিমটম কি হচ্ছে? সেটি হচ্ছে যে রাত্রেবেলা আপনি যখন ঘুমাবেন, তখন কিন্তু দেখবেন ঘুমাতে গিয়ে আপনার গা ঘেমে যাচ্ছে, মানে শরীরে ঘাম হবে। রাত্রেবেলা ঘুমানোর সময় শরীরে ঘাম হবে। এবং সর্বোপরি কি হবে? আপনার ওজন কমে যাবে। আর কি হবে? ক্ষুধামন্দা হবে। খিদে ভাব থাকবে না, ক্ষুধামন্দা হবে এবং দুর্বলতা, শরীর প্রচণ্ড দুর্বল হয়ে যাবে। তো এইগুলোই হচ্ছে আমাদের টিবি রোগের লক্ষণ। তো এই লক্ষণগুলি প্রথমে কি প্রকাশ পায়? আমরা কি করে বুঝবো টিবি হয়েছে? কারণ শীতকালের দিকে বা যে কোনো সময় কিন্তু হালকা জ্বর কাশি নিয়ে কিন্তু মানুষ ডাক্তারবাবুর কাছে যান। তো হালকা জ্বর কাশি থাকলেই যে টিবি হবে তা নয়। প্রথমে কি করি আমরা? যদি জ্বর হয়, কাশি হয়, তার জন্য আমরা ওষুধ দিই। ডাক্তারবাবুরা ওষুধ দেন, প্যারাসিটামল দেন। তাতেও যদি আপনার জ্বর না কমে, তাহলে ডাক্তারবাবুরা অ্যান্টিবায়োটিক দেন। সেই অ্যান্টিবায়োটিক খাওয়ার পরেও যদি আপনার দেখেন যে জ্বর থাকছে, জ্বর কমছে না, বা জ্বর আসতে হালকা হালকা জ্বর থেকে যাচ্ছে, তাহলে কিন্তু অবশ্যই আপনাকে একটি
টিবির টেস্ট করিয়ে নিতে হবে। আর এই টিবির টেস্ট করলেই তখন বুঝতে পারবো যে আপনার শরীরে এই টিবির জীবাণুটি ঢুকেছে কি ঢুকেনি। তো এইভাবেই কিন্তু আমরা রোগটা নির্ণয় করতে পারি। চলুন এবার জেনে নেওয়া যাক যে এই টিবি বা টিউবারকুলোসিস কত প্রকার। অ্যাকচুয়ালি এই টিউবারকুলোসিস কিন্তু দুই প্রকার, একটা হচ্ছে পালমোনারি টিবি আর একটা হচ্ছে এক্সট্রা পালমোনারি টিবি। পালমোনারি টিবি মানে হচ্ছে ফুসফুসে যে টিবিটা হয় সেটাকে বলা হয় পালমোনারি টিবি। ফুসফুসের মধ্যে যদি টিবি হয় সেটাকে আমরা বলি পালমোনারি টিবি। এটা হচ্ছে খুব কমন টাইপ একটি টিবি, মানে বেশিরভাগ লোকের কিন্তু এই পালমোনারি টিবি হয়ে থাকে। আর আরেকটি হচ্ছে এক্সট্রা পালমোনারি টিবি, মানে ফুসফুসের বাইরে যদি টিবি হয়। ফুসফুসের বাইরে কিন্তু ফুসফুসের বাইরের অংশে দেখবেন লেয়ার আছে, ওই লেয়ারের মধ্যে কিন্তু আপনার টিবি হতে পারে। তখন ওখানে লেয়ারের মধ্যে যদি টিবি হয় আপনারা দেখবেন যে ফুসফুসে জল জমে যাচ্ছে। তারপরে দেখবেন আপনার চোখে টিবি হতে পারে। চোখে যদি টিবি হয় তাহলে সেটাকে বলা হয় অকুলার টিউবারকুলোসিস, অকুলার টিউবারকুলোসিস। ব্রেনে যদি টিবি হয় তাহলে তাকে বলা হয় মেনিনজাইটিস। তারপরে আপনার বনে কিন্তু মানে হাড় বা বোন, সেই বোনেও কিন্তু টিবি হতে পারে। যখন বোনের মধ্যে টিবি হয় তাকে বলা হয় বোন টিবি। আপনার পেটে টিবি হতে পারে, পেটে টিবি হলে তাকে বলা হয় অ্যাবডোমিনাল টিবি। স্কিনে মানে চামড়াতেও কিন্তু টিবি হতে পারে। যখন চামড়ায় টিবি হয় তখন তাকে বলা হয় স্কিন টিবি। তাই আমাদের শরীরের কিন্তু চুল নখ বাদ দিয়ে যে কোনো অংশে কিন্তু টিবি হতে পারে, বেশিরভাগ অংশেই কিন্তু টিবি হতে পারে। আমাদের গ্ল্যান্ডেও হতে পারে, গ্ল্যান্ডে যদি টিবি হয় তাকে বলা হয় গ্ল্যান্ড টিবি। তো এইরকম প্রচুর এক্সট্রা পালমোনারি টিবি আছে, সেগুলো হচ্ছে মানে এগুলো যে মানে ফুসফুসের বাইরে যে টিবিগুলো যতগুলো হয় সেগুলোকে বলা হয় এক্সট্রা পালমোনারি টিবি। এইবার জানা যাক যে এই যে টিবি বলছি আমরা, এই টিবি কি ছোঁয়াচে? এটা কিন্তু অনেকের প্রশ্ন, টিবি ছোঁয়াচে কি ছোঁয়াচে নয়। তো এটার একটা মানে উত্তর হচ্ছে যে হ্যাঁ, টিবি ছোঁয়াচে। কখন ছোঁয়াচে? যদি আপনার পালমোনারি টিবি হয়, আপনার যদি ফুসফুসের ভিতর টিবি হয় তাহলে সেটি ছোঁয়াচে। কেন ছোঁয়াচে? কারণ টিবি রোগের জীবাণু কিন্তু কি হয়, টিবি রোগের জীবাণু বাতাসের মধ্যে দিয়ে কিন্তু ছড়িয়ে পড়ে। তাহলে বাতাসের মধ্যে দিয়ে জীবাণু কখন ছড়াবে? যার টিবি হয়েছে সে যদি কাশে হাঁচি দেয় তাহলে সে তার কাশির মাধ্যমে হাঁচির মাধ্যমে কিন্তু এই ভেতরের যে জীবাণুগুলো সেগুলো কিন্তু বাইরে চলে আসে ড্রপলেটের মাধ্যমে, এবং বাইরে এসে কিন্তু সেই জীবাণুগুলো ছড়িয়ে পড়ে। আর এইভাবেই কিন্তু তার আশেপাশে যদি কোনো লোক থাকে তারও কিন্তু তার মধ্যে কিন্তু টিবির জীবাণুগুলো ঢুকে যেতে পারে। এইভাবে কিন্তু টিবির জীবাণুগুলো ছড়ায়। তাই ফুসফুসের মধ্যে টিবি হলে সেটি ছোঁয়াচে, কিন্তু কতদিন পর্যন্ত ছোঁয়াচে সেটি একটি প্রশ্ন। যদি একটি লোকের টিবি হয়, সেই টিবি হওয়ার পরে সে যদি এই টিবির মেডিসিন যেগুলো আমরা দেওয়া হয় হসপিটাল থেকে সরকারিভাবে, সেই টিবির মেডিসিনগুলো তারা যদি একদম প্রপারলি খান, তাহলে টিবির মেডিসিন প্রপারলি খাওয়ার 3 থেকে 4 সপ্তাহের মধ্যে কিন্তু মানে 4 সপ্তাহ পর্যন্ত এই ছোঁয়াচে ভাবটা থাকে। এই 3-4 সপ্তাহ পর থেকে কিন্তু আস্তে আস্তে এই ছোঁয়াচে ভাবটা কমতে থাকে, এবং 1.5 মাস 2 মাস পর বা 2.5 মাস পর দেখবেন যে আপনার এই ছোঁয়াচে ভাবটা আর থাকে না। তাহলে প্রথম 3-4 সপ্তাহ কিন্তু একটা খুব ভাইটাল টাইম। এই 3-4 সপ্তাহই কিন্তু এই টিবি রোগটা মানে বেশি করে ছোঁয়াচে। তারপরে 3-4 সপ্তাহ পর থেকে বা 1.5 মাসের পর থেকে 2 মাসের পর থেকে কিন্তু সেটা অতটা ছোঁয়াচে থাকে না। আচ্ছা, এটা গেল হচ্ছে পালমোনারি টিবির ক্ষেত্রে, মানে যাদের ফুসফুসে টিবি হয়। তাহলে সেই পালমোনারি টিবি ছোঁয়াচে 3-4 সপ্তাহ পর্যন্ত যদি কোনো পেশেন্ট ভালোভাবে ওষুধ খায়। আর যেগুলো এক্সট্রা পালমোনারি টিবি, হ্যাঁ, এই এক্সট্রা পালমোনারি টিবি কিন্তু ছোঁয়াচে নয়। কেন ছোঁয়াচে নয়? কারণ এই এক্সট্রা পালমোনারি টিবি কীভাবে আমাদের ছড়াবে? আমি তো বললাম প্রথমে যে টিবির জীবাণুটা কীভাবে ছড়ায়, হাঁচির মাধ্যমে, কাশির মাধ্যমে, ড্রপলেট আকারে কিন্তু বাইরে ছড়ায়। যেহেতু এক্সট্রা পালমোনারি টিবি হলে এই ড্রপলেট আকারে সেটি জীবাণুগুলো বাইরে বেরোতে পারে না, তার জন্য এই এক্সট্রা পালমোনারি টিবি হলে এটি কিন্তু ছোঁয়াচে নয়। তাই টিবি হলেই যে কোনো লোককে আপনি অচ্ছুত করে দিবেন, তাকে সমাজ থেকে দূরে সরিয়ে দেবেন, সেরকম কিন্তু নয়। এই জিনিসটা আপনাদেরকে জানা উচিত। সব টিবি কিন্তু ছোঁয়াচে নয়। বন্ধুরা, চলুন এবার জেনে নেওয়া যাক যে এই টিবি রোগ থেকে সতর্কতা কি কি অবলম্বন করতে হবে। ধরুন আপনার বাড়িতে বা আপনার আশেপাশে কোনো বাড়িতে কারো এই টিউবারকুলোসিস রোগটি হয়েছে, বা আপনার বাড়িতেই কারো হয়েছে, তাহলে আপনি কিভাবে সতর্ক হবেন? এই সতর্কতাগুলি কিভাবে হতে হবে সেগুলো এবার ধাপে ধাপে জেনে নেওয়া যাক। তো 1 নাম্বার, টিবি পেশেন্টকে সবসময় মুখে কোনো রুমাল চাপা দিয়ে হাসতে হবে বা কাশতে হবে। কেন? কারণ আমি প্রথমেই বললাম যে এই টিবির যে জীবাণুগুলো সেগুলো হাঁচি কাশির মাধ্যমে এই ড্রপলেট আকারে কিন্তু বাইরে ছড়ায়। তাই যার টিবি হয়েছে সে যখনই কাশবেন বা হাঁচি দেবেন তখন কিন্তু মুখে রুমাল চাপা দিয়ে কাশবেন বা হাঁচি দেবেন। আর কি করবেন? সবসময় মাস্ক পরে থাকবেন।
সবসময় যদি তিনি মাস্ক পরে থাকেন, মুখে রুমাল চাপা দিয়ে কাশেন বা হাঁচেন, তাহলে কিন্তু তার এই হাঁচি কাশির মাধ্যমে সেই জীবাণুগুলো ড্রপলেট আকারে বাইরে কিন্তু বেরোতে পারবে না। আর বাইরে বেরোতে না পারলে আপনারা আরও যারা বাড়ির লোক আছেন তারা কিন্তু এই পেশেন্ট থেকে সেফ থাকতে পারবেন। 2 নম্বর হচ্ছে যে টিবি পেশেন্ট যখন মানে কোথাও কফ ফেলবেন বা থুতু ফেলবেন, সেটা কিন্তু একটা ভাইটাল আপনাদের জিনিস মনে রাখতে হবে। এই টিবি পেশেন্ট যেন কখনোই বাইরে কোনো যত্রতত্র কিন্তু থুতু বা কফ না ফেলেন। মানে তিনি কি করতে পারেন, একটা এয়ার টাইট কন্টেনার নেবেন, সেই এয়ার টাইট কন্টেনারে তিনি সেই কফ বা থুতুগুলো কিন্তু আপনি মানে পেশেন্ট সংগ্রহ করে রাখবেন। যখন কফ বা থুতু ফেলবে সেই কন্টেনারের মধ্যে ফেলবে এবং মানে কফ ফেলে দেওয়ার পর সেটাকে এয়ার টাইট করে দেবে। এরপরে এই কফ ফেলতে ফেলতে যখন কৌটাটি ভরে যাবে তখন কি করবে, কৌটাটিকে একটি মানে মাটির নিচে সেটাকে পুঁতে দেবে, যাতে এই কফ বা থুতু থেকে যাতে জীবাণুটা অন্য কোথাও না ছড়ায়। আর কি করতে হবে, আপনার বাড়িতে যদি কোনো বাচ্চা বা বয়স্ক মানুষ থাকে তাকে কিন্তু সেই টিবির পেশেন্ট থেকে কিন্তু দূরে মানে একটু ডিস্টেন্সে রাখবেন বা দূরত্ব বজায় করে রাখবেন। কারণ আমি প্রথমেই বললাম যে প্রথম 3-4 সপ্তাহ খুব ভাইটাল। এই 3-4 সপ্তাহ কিন্তু এই ছোঁয়াচে ভাবটা, টিবির ছোঁয়াচে ভাবটা থাকে। আর এই 3-4 সপ্তাহ কিন্তু অবশ্যই আপনার বাচ্চা বা বয়স্ক লোককে সেই পেশেন্ট থেকে দূরে রাখবেন। কারণ বাচ্চাদের এবং বয়স্ক লোকদের ইমিউনিটি পাওয়ার কিন্তু কম, তাই জন্য তাদের মধ্যে কিন্তু খুব মানে একটুতেই জীবাণু কিন্তু ঢুকে যেতে পারে। আর এই জন্যই বাচ্চা এবং বয়স্ককে টিবির পেশেন্ট থেকে একটু দূরে সরিয়ে রাখতে হবে প্রথম 1 থেকে 1.5 মাস। তো এই যে জিনিসগুলো বললাম, এই সতর্কতাগুলো আপনারা সবসময় অবলম্বন করে চলবেন। এবার জানা যাক যে একটা প্রশ্ন অনেকেই বলে যে কাদের টিবি রোগ হওয়ার সম্ভাবনা থাকে। কারণ আমরা যে আশেপাশে ঘুরি, যারা হেলথ কেয়ার পার্সোনাল আছেন তারা তো সবসময় হসপিটাল থাকেন, সেখানে টিবির অনেক পেশেন্ট আসে, বা আশেপাশে যে মানুষ যারা অনেক সবসময় থাকেন তাদের চারিদিকেও কিন্তু টিবির জীবাণু থাকতে পারে এবং আছেও, এবং তাদের মধ্যেও কিন্তু টিবির জীবাণু কিন্তু ঢুকছে, অনবরত ঢুকছে, আমরা বুঝতে পারছি না। কার বাইরে ধরুন আপনি কোনো বাসে যাচ্ছেন, বাসের মধ্যে কারো কিন্তু টিবির রোগ থাকতেই পারে। এবার সেটাকে আপনি বুঝতে পারবেন যে কার টিবি আছে, বুঝতে পারবেন না। এবার তার যদি টিবি রোগ থাকে সেই জীবাণু কিন্তু সারা বাসের সবার মধ্যে ছড়াচ্ছে, তো ছড়াচ্ছে মানে সবার মধ্যে জীবাণুটা ঢুকছে, কিন্তু সবার কি টিবি হচ্ছে? হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ আমাদের শরীরে কি আছে, ইমিউনিটি সিস্টেম আছে। তো এই ইমিউনিটি সিস্টেমের, আমাদের ইমিউনিটি পাওয়ারের জন্য কিন্তু এই টিবি রোগটির জীবাণুগুলো কিন্তু আমাদের শরীরে বাসা বাঁধতে পারে না। এই ইমিউনিটি পাওয়ার আমাদের জীবাণুগুলোকে, টিবির জীবাণুগুলোকে কিন্তু মেরে ফেলে। আর এই জন্যই কিন্তু সবার টিবি হয় না। তাই জন্য বললাম যাদের ইমিউনিটি পাওয়ার কম তাদের কিন্তু এই রোগটি হওয়ার সম্ভাবনা বেশি থাকে। ইমিউনিটি পাওয়ার কম কাদের? বাচ্চাদের। তারপর যারা বয়স্ক মানুষ তাদের ইমিউনিটি পাওয়ার কম, যারা অনেক রকম রোগ জীবাণু মানে অনেক রকম রোগে ভুগছেন, যেমন হার্টের পেশেন্ট আছে, সুগারের পেশেন্ট আছে, থাইরয়েড আছে, আরও বিভিন্ন যেমন জটিল রোগে যারা ভুগছেন তাদের কিন্তু শরীরে সবসময় ইমিউনিটি পাওয়ার কম থাকে, তাদের কিন্তু চান্সটা বেশি থাকে। যাদের ক্যান্সার হয়েছে, ইমিউনো সাপ্রেসেন্ট পেশেন্ট যারা, তাদের কিন্তু এই রোগটা হওয়ার চান্স বেশি থাকে। তো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করলাম যে এই টিউবারকুলোসিস রোগটি কি, এই রোগটি কোথা থেকে আসলো, এই রোগটি যদি কারো হয় তাহলে তার মধ্যে কি কি লক্ষণ প্রকাশ পাবে, এই রোগটি যার হয়েছে তিনি কি কি সতর্কতা অবলম্বন করবেন, বা তাদের বাড়ির লোকরা কি কি সতর্কতা অবলম্বন করবেন, এই সমস্ত কিছু আজকে আমি এই ভিডিওতে তুলে ধরলাম। আশা করি আপনারা খুব ভালো মতো বুঝতে পেরেছেন। এরপরেও যদি আপনাদের কিছু বোঝার থাকে বা যদি কোশ্চেন থাকে তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি আপনাদেরকে যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। হ্যাঁ বন্ধুরা, একটি খুব গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে বলতে ভুলে গেছি। এই যে ভিডিওটি আজকে আমি বানালাম এটি হচ্ছে কিন্তু টিউবারকুলোসিসের প্রথম পার্ট, ফার্স্ট পার্ট। এরপরে দ্বিতীয় পার্ট আমি বানাতে চলেছি। এই দ্বিতীয় পার্টে আমরা আলোচনা করব যে এই টিউবারকুলোসিস রোগের ট্রিটমেন্ট কি, এই টিউবারকুলোসিস রোগ হলে আমরা কি কি ট্রিটমেন্ট দিই, কী কী মেডিসিন খেতে হয়, মেডিসিনগুলো কতদিন ধরে খেতে হয়, সেই মেডিসিনগুলোর সাইড এফেক্ট কী কী আছে, এই সমস্ত কিছু নিয়ে আমি এই দ্বিতীয় পার্টে আমরা আলোচনা করব। তো বন্ধুরা, এই দ্বিতীয় পার্ট দেখার জন্য অপেক্ষায় থাকুন আর এই চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা, আজকে এটুকুই। নমস্কার।